তোমাদের সবাইকে জানাই ভেরি গুড মর্নিং, সুপ্রভাত। আশা করছি তোমরা ভালো আছো, মন দিয়ে পড়াশোনা করছো, মন দিয়ে আমার ভিডিওগুলো দেখছো। যাই হোক, আজকের আমরা আগের দিন শুরু করেছিলাম কি পিরিয়ডিক টেবিল, তাই তো? আজকের দিনে আমাদের টপিক আধুনিক পর্যায় সারণী। আধুনিক পর্যায় সারণী কে নিয়ে এলেন? বিজ্ঞানী মোজলে। বিজ্ঞানী মোজলে নিয়ে আসেন, ঠিক আছে? ময়কার বর্গজ লয়কার মোজলে, বিজ্ঞানী মোজলে নিয়ে আসেন আধুনিক পর্যায় সারণী। তার আগে তিনি একটা এক্সপেরিমেন্ট করেন। কি করেন? এক্সপেরিমেন্ট করেন, মানে একটা পরীক্ষা করেন, ঠিক আছে? মোজলের পরীক্ষা। তিনি কি করেন? মোজলে কি করেন? আধুনিক পর্যায় সারণী নিয়ে আসার আগে একটি বিশেষ এক্সপেরিমেন্ট করেন। কি এক্সপেরিমেন্ট বলছি তোমাদের। তিনি কি করেন? মোজলে কি করেন? বিভিন্ন ধাতুর ওপর তীব্র গতিসম্পন্ন ইলেকট্রন দ্বারা আঘাত করেন। আঘাত করে দেখেন এক্স রশ্মি উৎপন্ন হচ্ছে। কি হচ্ছে? এক্স রশ্মি উৎপন্ন হচ্ছে। হ্যাঁ, যেই ধাতুর উপর আমরা কি করলাম, একটা ইলেকট্রন ছুঁড়ে মারলাম, দেখা গেল সেই ধাতু থেকে কি উৎপন্ন হচ্ছে? এক্স রশ্মি উৎপন্ন হচ্ছে। তিনি দেখলেন বিভিন্ন ধাতুর ক্ষেত্রে এই রশ্মির কম্পাঙ্ক আলাদা হচ্ছে। কি হচ্ছে আলাদা? হ্যাঁ, যে এক্স রশ্মি উৎপন্ন হচ্ছে, মোজলে কি করেন? যে একটা তীব্র গতিসম্পন্ন ইলেকট্রন কণা দ্বারা ধাতুর উপর কি করেন? আঘাত করেন। আঘাত করে দেখার পর দেখলেন যে এক্স রশ্মি উৎপন্ন হচ্ছে। বিভিন্ন ধাতুর উপর আঘাত করেন, শুধু একটা ধাতু নয়। কি বলছি আমি? বিভিন্ন ধাতুর উপর, সোডিয়াম ধাতু, ম্যাগনেসিয়াম ধাতু, ক্যালসিয়াম ধাতু, প্রতিটা ধাতুর উপর কি করলেন? তিনি ইলেকট্রন দ্বারা কি করলেন? আঘাত করলেন। আঘাত করে দেখলেন ইলেকট্রন দ্বারা যেই আঘাত করলেন এদের উপর, এরকম অনেক মৌল আছে, অনেক মৌল, হ্যাঁ জাস্ট বললাম অনেক মৌল, অনেক ধাতু, অনেক মৌলের উপর কি করলেন? তিনি ইলেকট্রন দ্বারা আঘাত করলেন। ইলেকট্রন দ্বারা আঘাত করলে দেখলেন কি উৎপন্ন হচ্ছে? এক্স রে উৎপন্ন হচ্ছে। কি উৎপন্ন হচ্ছে? এক্স রে। তিনি দেখলেন বিভিন্ন ধাতুর ক্ষেত্রে এই যে এক্স রে উৎপন্ন হচ্ছে, তার বিভিন্ন ধাতুর ক্ষেত্রে সেই এক্স রশ্মির কি আলাদা? কম্পাঙ্ক আলাদা হচ্ছে। কি হচ্ছে? কম্পাঙ্ক আলাদা হচ্ছে। তাই তিনি সেই পরীক্ষা থেকে সিদ্ধান্ত নেন যে মৌলের রাসায়নিক ধর্ম নির্ভর করে পারমাণবিক সংখ্যার উপর, নাকি ভর সংখ্যার উপর, ঠিক আছে? তারপর তিনি কি করেন? হ্যাঁ, মৌলের রাসায়নিক ধর্ম নির্ভর করে, ভর সংখ্যার উপর নয়। ভর সংখ্যার উপর নয়। তিনি কি এই পরীক্ষা থেকে তিনি প্রমাণ করলেন, বললেন যে সিদ্ধান্ত দিলেন কি, যে মৌলের রাসায়নিক ধর্ম নির্ভর করে পারমাণবিক সংখ্যার উপর, ভর সংখ্যার উপর নয়। তারপর এই পরীক্ষার পর তিনি কি করলেন? মৌলগুলিকে সাজালেন তাদের পারমাণবিক সংখ্যা অনুসারে। মৌলগুলিকে কি করলেন? শ্রেণীবিভাগ করলেন কিভাবে? পারমাণবিক সংখ্যা অনুসারে। তারপর একটা নতুন যে পর্যায় সারণী নিয়ে আসেন, তারপর যে নতুন পর্যায় সারণী নিয়ে আসেন তাকে বলা হচ্ছে আধুনিক পর্যায় সারণী বা মডার্ন পিরিয়ডিক টেবিল। আচ্ছা, লিখে ফেলো, একটু লিখে ফেলো। আচ্ছা, তোমরা লিখে ফেলো। আমরা পড়ছি এখন কি মডার্ন পিরিয়ডিক টেবিল বা আধুনিক পর্যায় সারণী। কে নিয়ে আসেন এটা? বিজ্ঞানী কে? মোজলে। তুই বলছে তিনি এই আধুনিক পর্যায় সারণী নিয়ে আসার আগে একটা গুরুত্বপূর্ণ এক্সপেরিমেন্ট করেন। গুরুত্বপূর্ণ তিনি কি করেন? তিনি কি করেন? কথা কম বল না, লাস্ট বারের মতো বলছি। তিনি কি করেন? বিভিন্ন ধাতুর উপর তীব্র গতির ইলেকট্রন দ্বারা আঘাত করেন। বিভিন্ন ধাতুর উপর কি করেন? আঘাত করেন। এর ফলে দেখা যাচ্ছিল প্রতিটা ধাতু থেকে কি উৎপন্ন হচ্ছে? এক্স রে উৎপন্ন হচ্ছে। এবং তিনি ভালো করে খেয়াল করে দেখলেন সেই উৎপন্ন এক্স রশ্মিগুলোর, এই ধাতুর উপর আঘাত করলো এক্স রশ্মি উৎপন্ন হলো, এই ধাতুর উপর আঘাত করলো এক্স রশ্মি উৎপন্ন হলো, এই রাশির উপর এই ধাতুর উপর আঘাত করলো এক্স রশ্মি উৎপন্ন হলো। দেখলেন প্রতিটা এক্স রশ্মির কি পার্থক্য হচ্ছে? কম্পাঙ্কের বা তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য হচ্ছে। এই পরীক্ষা থেকে তিনি সিদ্ধান্ত নেন
যে মৌলের রাসায়নিক ধর্ম নির্ভর করে পারমাণবিক সংখ্যার উপর, ভর সংখ্যার উপর নয়, পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করে। এই সিদ্ধান্তের বা এই পরীক্ষার গুরুত্ব একটাই ছিল। এই সিদ্ধান্তের ফলে মোজলে কি করেন, বিভিন্ন মৌলগুলিকে তাদের পারমাণবিক সংখ্যা অনুসারে সাজান, মৌলগুলিকে তাদের পারমাণবিক সংখ্যা অনুসারে সাজান। এই সিদ্ধান্তের ফলে মোজলে মৌলগুলিকে তাদের ক্রমবর্ধমান পারমাণবিক সংখ্যা অনুসারে সাজিয়ে নতুন পর্যায় সারণী তৈরি করেন। একেই বলা হয় আধুনিক পর্যায় সারণী। এবং তিনি নিয়ে এলেন নতুন পর্যায় সূত্র, একটা আধুনিক পর্যায় সূত্র নিয়ে এলেন। তিনি কি নিয়ে এলেন? আধুনিক পর্যায় সূত্র। আধুনিক পর্যায় সূত্র কি বলছে? বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি, বিভিন্ন মৌলের ও রাসায়নিক ধর্মগুলি মৌলগুলির ক্রমবর্ধমান পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। তাই তো? বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি মৌলগুলির ক্রমবর্ধমান পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এবং এই মোজলের আধুনিক পর্যায় সারণীতে 7টা পর্যায় ছিল, আর শ্রেণী ছিল কটা? 18টা। এটা তুলে ফেলো সবাই। বুঝে দিচ্ছি। তাহলে আধুনিক পর্যায় সারণী কে নিয়ে আসেন? মোজলে। কে? মোজলে তো। সেই আধুনিক পর্যায় সারণীর কটা পর্যায় ছিল? কটা পর্যায়? 7টা পর্যায় ছিল। বল কি বললাম? আধুনিক পর্যায় সারণী 7টা পর্যায়, শ্রেণী কটা? 18টি শ্রেণী। পর্যায় কোনগুলো? পর্যায় কোনগুলো দেখো, পর্যায় কোনগুলো? পর্যায় কোনগুলো হয় বলছি? অনুভূমিক সারিগুলো। 7টা পর্যায়। আধুনিক পর্যায় সারণী কে নিয়ে আসেন? মোজলে। তার কটা পর্যায় বললাম? আর কটা শ্রেণী? আর পর্যায় মানে কোনগুলো বলছি তোমাদের আমি? অনুভূমিক সারিগুলো হলো পর্যায়। অনুভূমিক। আধুনিক পর্যায় সারণীর, ভালোভাবে লিখবে তোমরা, আধুনিক পর্যায় সারণীর অনুভূমিক, আধুনিক পর্যায় সারণীর অনুভূমিক সারিগুলি হলো, অনুভূমিক সারিগুলিকে পর্যায় বলে। কি বলে? পর্যায় বলে। কটা পর্যায় ছিল? 7টা পর্যায়। তাই তো? বলছে প্রথম পর্যায়ে, ফার্স্ট পিরিয়ডে, এগুলো লিখে রাখো, এগুলো লিখে রাখো। হ্যাঁ, লিখে রাখো। কটা পর্যায় ছিল? 7টা। 7টা পর্যায়। অনুভূমিক সারিগুলোকে বলা হচ্ছে পর্যায়। কি বলছে ভালো করে দেখো এবার। 1 নম্বর, ফার্স্ট পিরিয়ড বা পর্যায় বা পিরিয়ড বলা হয়। ঠিক আছে? ফার্স্ট পিরিয়ডে ছিল কটা মৌল? কটা থাকে? 2টো মৌল। কটা? সেকেন্ড পিরিয়ডে কটা পর্যায় বলেছি? আধুনিক পর্যায় সারণী কটা পর্যায়? 7টা পর্যায়। মানে 7টা অনুভূমিক শ্রেণী ছিল। কি ছিল? এরকম 7টা কি ছিল? 7টা অনুভূমিক সারি ছিল। 7টা, 1টা 2টো 3টে করে এরকম করে ডট ডট করে কটা ছিল? 7টা ছিল। ঠিক আছে? আর ডট 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 7, এরকম 7টা পর্যায় ছিল। প্রথম পর্যায়ে ছিল 2টো মৌল। প্রথম পর্যায়ে ছিল হাইড্রোজেন আর হিলিয়াম। ঠিক আছে? এরকম থাকে। সেকেন্ড পর্যায়ে ছিল 8টা মৌল। থার্ড পর্যায়ে 8টা মৌল। ফোর্থ পর্যায়ে 18টা মৌল। ফিফথ পর্যায়েও 18টা মৌল। আর সিক্স পর্যায়ে 32টা। সেভেন্থ পর্যায়ে 32টা মৌল ছিল। সব থেকে ছোট পর্যায় কোনটা? ফার্স্ট পর্যায়। সব থেকে ছোট পর্যায় কোনটি? এখানটা তাহলে দেখতে পাচ্ছি ফার্স্ট পর্যায়, ছোট পর্যায়। কটা মৌল আছে তাতে? একে বলা হয় অতি হর্ষ। অতি হর্ষ পর্যায়। কি বলা হয়? অতি হর্ষ মানে অত্যাধিক ক্ষুদ্র, অত্যাধিক। আর লাস্ট পর্যায় যেটা আছে অতি দীর্ঘ পর্যায়। হ্যাঁ, অতি দীর্ঘ পর্যায়। একে বলা হচ্ছে অতি দীর্ঘ পর্যায়। সব থেকে বেশি মৌল আছে এতে, সব থেকে বেশি মৌল। দুটো বলে দিলাম আমি। প্রথম পর্যায়কে বলা হয় অতি হর্ষ পর্যায়, আর 7 নম্বর পর্যায়কে বলা হয় অতি দীর্ঘ পর্যায়। এটাও অতি দীর্ঘ পর্যায়। এটাও কি পর্যায় হবে? অতি দীর্ঘ পর্যায়। এটা প্রথম অতি দীর্ঘ পর্যায়, এটাকে বলতে পারো দ্বিতীয় অতি দীর্ঘ পর্যায়। কি বলছি বুঝতে পেরেছো? 7 নম্বরে 6 নম্বরে কটা মৌল আছে? 6 নম্বর পর্যায়ে কটা মৌল আছে? 32টা। 7 নম্বরে কটা? 32টা। তাহলে এটাও অতি দীর্ঘ পর্যায়, এটাও অতি দীর্ঘ পর্যায়। এটা হচ্ছে প্রথম অতি দীর্ঘ পর্যায়,
এটা হবে দ্বিতীয় অতি দীর্ঘ পর্যায়। অতি দীর্ঘ পর্যায় মুছে দিচ্ছি আমি। এটা নতুন লাইন লাগবে, নতুন খাতা লাগবে, নতুন পাশে লাগবে। উলম্ব সারি ছিল কটা? 18টা। মানে শ্রেণী কটা ছিল? 18টা শ্রেণী। কটা শ্রেণী? 18টা শ্রেণী ছিল। হ্যাঁ, একটা একটা করে পড়বো আমরা এবার। 18টা শ্রেণী মানে এরকম ছিল 18টা দাগ। কটা দাগ ছিল? এরকম 1টা 2টো 3টে, ভালো করে করি, হ্যাঁ লাগবে কাছে। এরকম কটা শ্রেণী ছিল? 18টা শ্রেণী। ভালো করে দেখা গেল, ভালো করে দেখা গেল 18টা শ্রেণী, তাহলে ফিল আসবে। 1টা 2টো 3টে 4, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা 18টা 18 এখানটায় 18টা শ্রেণী ছিল এরকম। হ্যাঁ, আমরা ফার্স্ট শ্রেণী নিয়ে পড়বো। কি শ্রেণী নিয়ে পড়বো? 1 নম্বর শ্রেণীতে কারা ছিল? বলছে আধুনিক পর্যায় শ্রেণীর 1 নম্বর শ্রেণীতে থাকে ক্ষার ধাতুগুলো। কারা? ক্ষার ধাতুগুলি থাকে 1 নম্বর শ্রেণীতে থাকে। ক্ষার ধাতুগুলি থাকে 1 নম্বর শ্রেণীতে থাকে। ক্ষার ধাতুগুলো কি কি? হাইড্রোজেন বাদ দাও, ঠিক আছে। লিথিয়াম, লিথিয়াম, তারপর সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। 1 নম্বর শ্রেণীতে কারা থাকে? ক্ষার ধাতুগুলো। লিথিয়াম, সোডিয়াম, এখানে দুপুরে তো হাইড্রোজেন বাদ দাও, তো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এরকম। 1 নম্বর শ্রেণীতে কারা রয়েছে? ক্ষার ধাতুগুলো। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। বলছে ইম্পর্টেন্ট, শর্ট প্রশ্ন পড়বে, ক্ষার ধাতুগুলো কোথায় থাকে? 1 নম্বর শ্রেণীতে। মাস মনে রাখতে হবে। ক্ষার ধাতুগুলো কোনগুলো? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। আচ্ছা, লিথিয়ামের কত বললাম একটু আগে? কত হয়? 3। মানে প্রথম কক্ষে কটা ইলেকট্রন থাকবে? তারপরে কক্ষে 1 নম্বর বৈশিষ্ট্য, এদের বাইরের কক্ষে, এদের বাইরের কক্ষে কক্ষে একটি ইলেকট্রন থাকে। একটি ইলেকট্রন থাকে। হ্যাঁ, এদের বাইরে যত ক্ষার ধাতু আছে সবার বাইরের কক্ষে কটা ইলেকট্রন থাকবে? একটা ইলেকট্রন থাকে। 2 নম্বর, এদের যোজ্যতা 1। একটা ইলেকট্রন আছে মানে এদের যোজ্যতা কি হয়? যোজ্যতা 1 হয়। 3 নম্বর, এরা তড়িৎ ধনাত্মক ধাতু। এরা কি? তড়িৎ। এরা কি করে? বাইরের কক্ষে একটা ইলেকট্রন বের করে দেয়। এরা কি করে? এরা কি করে? লিথিয়াম, পটাশিয়ামের বাইরের কক্ষে একটা ইলেকট্রন। এরা কি করে? রাসায়নিক বিক্রিয়া একটা বাইরের কক্ষের ইলেকট্রনটা বের করে দেয়, ছেড়ে দিলে কি হবে? প্লাস হয়ে যায়। ঠিক আছে। এরা কি করে? লিথিয়াম বা সোডিয়াম বা পটাশিয়াম কি করে? বাইরের কক্ষে কটা ইলেকট্রন থাকে এদের? তার জন্য এদের যোজ্যতা 1। এরা কি করে? রাসায়নিক বিক্রিয়ায় বাইরের কক্ষে একটা ইলেকট্রনটা বের করে দেয়। একটা ইলেকট্রন হয়ে একটা ইলেকট্রন বেরোলে কি হবে? প্লাস হয়ে যাবে। মানে এরা তড়িৎ ধনাত্মক ধাতু। এরা তড়িৎ ধনাত্মক হয়। তড়িৎ ধনাত্মক। এরা তড়িৎ ধনাত্মক ধাতু। এদের বাইরের কক্ষে কি থাকে? একটা ইলেকট্রন থাকে, তাই এদের যোজ্যতা কত হয়? 1। এরা তড়িৎ ধনাত্মক ধাতু হয়। এরা হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে ধাতব হাইড্রাইড উৎপন্ন করে। ধাতব হাইড্রাইড উৎপন্ন করে। হাইড্রাইড ড, ধাতব হাইড্রাইড উৎপন্ন করে। এরা হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে ধাতব হাইড্রাইড উৎপন্ন করে। মানে ধাতব হাইড্রাইড মানে কি? সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করছে হাইড্রোজেন, তাই তো? কি হবে? NaH, সোডিয়াম হাইড্রাইড। কি হবে? লিখে রাখতে পারো বিক্রিয়াটা পাশে, নিচে বিক্রিয়া লিখতে পারো। এইটা হচ্ছে তোমার 1 নম্বর শ্রেণী হলো। আমাদের কি হলো এখন? 1 নম্বর শ্রেণী। পর্যায় সারণীর 1 নম্বর শ্রেণী নিয়ে পড়লাম আমরা। এখন পড়লাম পর্যায় সারণীর 1 নম্বর শ্রেণী নিয়ে। বলছে ক্ষার ধাতুগুলো কোথায় থাকে তাহলে? 1 নম্বর শ্রেণীতে। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলো কি? ক্ষার ধাতু। এরা থাকে সব এই 1 নম্বর শ্রেণীতে থাকে এরা। ঠিক আছে। এখান থেকে একটা শর্ট প্রশ্ন বলেছি কি, ক্ষার ধাতুগুলোর মধ্যে সব থেকে তেজস্ক্রিয় কোনটা? ক্ষার ধাতুগুলোর মধ্যে তেজস্ক্রিয় কোনটা? সিজিয়াম। বা
1 নম্বর শ্রেণীতে উপস্থিত তেজস্ক্রিয় ধাতু কোনটা? সিজিয়াম। এই ক্ষার ধাতুগুলোর বৈশিষ্ট্য কি বলছে? এদের বাইরে কক্ষে কটা ইলেকট্রন থাকবে? একটা। তার জন্য এদের যোজ্যতা কত? একটা। এরা কি করে? বাইরের কক্ষে একটা ইলেকট্রনকে বের করে দেয়, মানে এরা কি তড়িৎ ধনাত্মক ধাতু প্লাস। এরা কি করে? হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে ধাতব হাইড্রাইড উৎপন্ন করে বা সোডিয়াম হাইড্রাইড। এখানে কি সোডিয়ামের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া হচ্ছে, সোডিয়াম হাইড্রাইড উৎপন্ন করলো। এবার আমরা করবো 2 নম্বর শ্রেণী নিয়ে। কি পড়বো? 2 নম্বর শ্রেণী নিয়ে পড়বো। বুঝে দিচ্ছি আমি। তাহলে আমরা এখন কি করলাম? 2 নম্বর শ্রেণী সম্বন্ধে পড়লাম। কি বললাম? এখন 2 নম্বর শ্রেণী সম্বন্ধে পড়লাম, মানে এই শ্রেণীটা, এইটা। 2 নম্বর শ্রেণীতে কারা থাকে? ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো থাকে। কারা থাকে? মানে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। বলছে এদের মধ্যে রেডিয়ামটা কি? তেজস্ক্রিয়। রেডিয়ামটা তেজস্ক্রিয়। বা 2 নম্বর শ্রেণীতে উপস্থিত তেজস্ক্রিয় মৌল কোনটা? রেডিয়াম। তাহলে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর মধ্যে বৈশিষ্ট্য কি দেখতে পাচ্ছি আমরা? ভালো করে দেখবো ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর বাইরের কক্ষে 2টো ইলেকট্রন থাকে, মানে এদের যোজ্যতা কত? 2টো। এরা তড়িৎ ধনাত্মক মৌল। এরা তড়িৎ ধনাত্মক মৌল প্লাস এরা বলে দিয়েছি আমি, এরা তড়িৎ ধনাত্মক মৌল। মানে এরা এদের বাইরের কক্ষে যে ইলেকট্রন 2টো ইলেকট্রন আছে, মানে কি এদের বাইরের কক্ষে যে 2টো ইলেকট্রন আছে এরা বের করে দেয়। বের করে দিলে কি হয়ে যাবে? Mg2+, Be2+। এদেরকে মুক্ত অবস্থায় পাওয়া যায় না প্রকৃতিতে, এদেরকে। এবার আমরা করব একদম 3 থেকে 12 নম্বর শ্রেণী পর্যন্ত। কি করবো এবার? 3 থেকে 12 নম্বর শ্রেণী। এখন আমরা করছি কি 13 থেকে 12 নম্বর, সরি 3 থেকে পুরো 12 নম্বর শ্রেণী মৌলগুলোকে বলছি। 3 থেকে 12 নম্বর শ্রেণী পর্যন্ত যতগুলো মৌল আছে এদেরকে বলা হয় সন্ধিগত মৌল। এদেরকে বলা হয়, এখানে আছে কারা আছে? স্ক্যান্ডিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, অনেক অনেক মৌল। এত লেখা আমাদের সময় অনেক সময় চলে যাবে। তোমরা দেখবে বইটা, তোমরা বইটা দেখবে, বই দেখে করবে। হ্যাঁ, বই দেখে করবে তোমরা। আর সন্ধিগত মৌলের বৈশিষ্ট্য কি? মেন বৈশিষ্ট্য এদের একাধিক যোজ্যতা দেখা যায়, একের বেশি যোজ্যতা, 2, 3 এর যোজ্যতা দেখা যায়। এরা রঙিন যৌগ উৎপন্ন করে, এরা স্থায়ী জটিল যৌগ উৎপন্ন করে। দেখতে হবে, এরা স্থায়ী জটিল যৌগ উৎপন্ন করে। এরা সকলেই কি? ধাতু। এবার আমরা করব 13 নম্বর শ্রেণী। 13 নম্বর গ্রুপে থাকে কারা? 13 নম্বর গ্রুপে যারা থাকে তাদের বলা হয় বোরন পরিবার। বোরন পরিবার বলা হয়। 13 নম্বর শ্রেণীতে যে সমস্ত মৌল থাকে তাদের বলা হয় বোরন পরিবার। কারা থাকে 13 নম্বর শ্রেণীতে? 13 নম্বর শ্রেণীতে কারা থাকে? বোরন থাকে তো অবশ্যই, বোরন থাকবে এখানটায়। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালি। 13 নম্বর শ্রেণীতে যারা থাকে তাদের বলা হয় বোরন পরিবার। কোন কোন মৌল থাকে? বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইডিয়াম, তারপর কি টিলিয়াম না কি ছিল, ঠিক আছে, টিআই। ঠিক আছে। ইতে লেখো 14 নম্বর শ্রেণী। যেগুলোর বৈশিষ্ট্য লেখানোর দরকার সেগুলো আমি লেখাবো। ওকে, 14 নম্বর শ্রেণী। 14 নম্বর শ্রেণী 14 নম্বর শ্রেণীতে কারা থাকে জানো? নাইট্রোজেন পরিবার নাকি 14 নম্বর কার্বন পরিবার, সরি 14 নম্বর শ্রেণীতে যারা থাকে তাদেরকে বলা হয় কার্বন পরিবার। কি বলা হয়? কার্বন পরিবার। যে সমস্ত মৌল থাকে সেই সমস্ত মৌলদের বলা হয় কার্বন পরিবার। মানে কার্বন মাস্ট আছে এখানটায় অনেক, কার্বন, কার্বন, সিলিকন, যার এসএন, পিবি, এই করা থাকে। এই করা লিখলাম আমি। কি থাকে? কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, স্ট্যানাস আর লেড। বলছে 14 নম্বর শ্রেণীতে যারা থাকে তাদের বলা হচ্ছে কি? কার্বন পরিবার। ওদেরকে বলা হয় কি কি থাকে মৌল লিখেছি দেখো, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, টিন আর লেড। এস এর মানে টিন, পিবি মানে হচ্ছে লেড, গ্যালিয়াম, এটা হচ্ছে জি মানে জার্মেনিয়াম, এস এর মানে সিলিকন, জানো তো এগুলো। এটা হলো কার্বন পরিবার হয়ে গেল, লেড। এবার ডি এফ এ আছে কি 15 নম্বর শ্রেণী। কি শ্রেণী? এফ এ রয়েছে 15 নম্বর শ্রেণী। আমরা পড়বো এবার 15 নম্বর শ্রেণী। এদের বলা হয় নাইট্রোজেন পরিবার। কি বলা হয় এদের?
নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, এসবি, এটুকু লিখলাম আমি। যা তাহলে 15 নম্বর শ্রেণীতে যে সমস্ত মৌল রয়েছে, 15 নম্বর শ্রেণীতে যে সমস্ত মৌল রয়েছে, কোনটা 15 নম্বর শ্রেণী? কোনটা? এইটা, এটা তো। এই 15 নম্বর শ্রেণীতে যে সমস্ত মৌল রয়েছে তাদেরকে বলা হয় নাইট্রোজেন পরিবার বা নিক্টোজেন। নিক্টোজেন যে কারা আছে এখানটায়? নাইট্রোজেন পরিবার মানে কি? নাইট্রোজেন দিয়ে শুরু হবে, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক আর অ্যান্টিমনি। এবার আমরা কোনটা করবো বলতো? 16 নম্বর পরিবার, অক্সিজেন। অক্সিজেন পরিবার হবে এটা। 16 নম্বর পরিবারটা বলা হবে অক্সিজেন পরিবার বা চালকোজেন বলা হয়। চালকোজেন। আচ্ছা লেখো, তারপর আমি দিচ্ছি, মুছে দিচ্ছি, বুঝতে হবে। ঠিক আছে। 16 নম্বর শ্রেণীতে মানে কোন শ্রেণীটা? এইটা, এটা হচ্ছে 16 নম্বর শ্রেণী। এখানে যে সমস্ত মৌল থাকে তাদের বলা হয় অক্সিজেন পরিবার, ওদেরকে বলা হয় বা চালকোজেন। চালকোজেন কথার অর্থ কি বললাম আমি? আকরিক উৎপাদক। কোন কোন মৌল আছে এখানটা? অক্সিজেন পরিবার, অক্সিজেন থাকবে স্বাভাবিক। অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুনিয়াম, পোলোনিয়াম। কি বললাম? অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুনিয়াম, পোলোনিয়াম। ঠিক আছে, এটা হচ্ছে 16 নম্বর শ্রেণী। এবার লাগবে 17 নম্বর শ্রেণী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 17 নম্বর শ্রেণী, হ্যাঁ মুছে দিই এটা আমি। হ্যাঁ, 17 নম্বর শ্রেণীতে অবস্থিত মৌলগুলোকে বলা হয় হ্যালোজেন পরিবার। হ্যালোজেন কথার অর্থ কি? হ্যালোজেন কথার অর্থ সামুদ্রিক লবণ উৎপাদক। সামুদ্রিক লবণ উৎপাদক ডিটেলসে পড়া হচ্ছে তোমাদের। হ্যাঁ, লবণ উৎপাদক মৌলগুলোর নাম কি বলে দিই আমি। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। আরো আছে হয়তো, মনে নেই আমার। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটি অ্যাস্টাটিন। অ্যাস্টাটিন আছে, লিখে ফেলাম অ্যাস্টাটিন, আমি লিখলাম অ্যাস্টাটিন। ঠিক আছে। বলছে হ্যালোজেন মৌলগুলোর মধ্যে অ্যাস্টাটিন তেজস্ক্রিয়। হ্যালোজেন মৌলগুলোর মধ্যে অ্যাস্টাটিন তেজস্ক্রিয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন পড়ে এটা। হ্যালোজেন মৌলগুলোর মধ্যে, হ্যালোজেন মৌলগুলির মধ্যে অ্যাস্টাটিন, ভাষা লিখে দিই, মধ্যে অ্যাস্টাটিন তেজস্ক্রিয়। অজবল আকার, আকার, টয়সিয়ন্দ্র, অ্যাস্টাটিন তেজস্ক্রিয়। শর্ট প্রশ্ন পড়বে এটা, বারবার বলছি তোমাদের আমি। হ্যালোজেন মৌলগুলির মধ্যে অ্যাস্টাটিন হচ্ছে তেজস্ক্রিয়। এখান থেকে আরেকটা প্রশ্ন পড়ে, এবারে পড়ে গেছে এবারে প্রশ্ন তোমাদের, আমি করেছিলাম বাচ্চাদের। 17 নম্বর শ্রেণীতে 3টি ভৌত অবস্থার দেখা যায়, মৌল দেখা যায়। মানে কঠিন মৌলও আছে, তরল মৌলও আছে, আবার গ্যাসীয় আছে। কি বলছি আমি? 17 নম্বর শ্রেণীতে 3 ভৌত অবস্থার মৌল দেখা যায়। লেখো, 17 নম্বর শ্রেণীতে 3টি ভৌত অবস্থার মৌল রয়েছে। কঠিন হচ্ছে কি আয়োডিন আর অ্যাস্টাটিন হচ্ছে কঠিন মৌল। তরল হচ্ছে কি ব্রোমিন। গ্যাসীয় হচ্ছে কি ক্লোরিন আর ফ্লোরিন। গ্যাসীয় হচ্ছে ক্লোরিন আর ফ্লোরিন। দেখো আছে, সব করাবো আমি, সব খারো। সব মৌলের, সব হ্যালোজেন মৌলের বাইরে কক্ষে 7টা ইলেকট্রন থাকে। সব হ্যালোজেন মৌলের বাইরে কক্ষে, সব হ্যালোজেন মৌলের বাইরে কক্ষে কটা ইলেকট্রন থাকে? আরে তাহলে যোজ্যতা কত হবে? 8 থেকে 7 বিয়োগ করতে হয়। যোজ্যতা কত? 1। বলছে এরা তড়িৎ ঋণাত্মক মৌল। এরা কি তড়িৎ ঋণাত্মক মৌল? এরা তড়িৎ ঋণাত্মক মৌল। এরা ইলেকট্রন গ্রহণ করে। এরা কি করে? ইলেকট্রন গ্রহণ করে। এরা জারক পদার্থ। এরা তড়িৎ ঋণাত্মক হওয়ার জন্য এরা কি জারক পদার্থ। ধাতুগুলো সব কি হয়? তড়িৎ ধনাত্মক বা বিজারক পদার্থ। লিখিতে পারো সেখানটা। ধাতুগুলো কি হয়? সব তড়িৎ ধনাত্মক ছিল তো। সন্ধি এ ধাতুগুলো ক্ষারীয় মৃত্তিকা ধাতু, ক্ষার ধাতুগুলো কি তড়িৎ ধনাত্মক ধাতু। ওরা হচ্ছে বিজারক পদার্থ। না না, নেগেটিভ না। তড়িৎ ধনাত্মক মানে নেগেটিভ, পজিটিভ। তাহলে মানে ওরা বিজারক পদার্থ, বিজারক পদার্থ। আর হ্যালোজেন মৌলগুলি কি তড়িৎ ঋণাত্মক মৌল, এরা জারক পদার্থ। এখন আমরা পড়ছি 17 নম্বর শ্রেণী পড়ছি, তাই তো? 17 নম্বর শ্রেণীতে যে সমস্ত মৌল আছে তাদেরকে কি বলা হয়?
হ্যালোজেন শব্দের অর্থ সামুদ্রিক লবণ। হ্যালোজেন মৌলগুলো কি কি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। এইটা হচ্ছে 17 নম্বর শ্রেণী। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। বলছে হ্যালোজেন গুলির মধ্যে অ্যাস্টাটিন হচ্ছে তেজস্ক্রিয়। হ্যালোজেন মৌলগুলোর মধ্যে অ্যাস্টাটিন হচ্ছে তেজস্ক্রিয়। বলছে এই 17 নম্বর শ্রেণীতে 3টি ভৌত অবস্থার মৌল থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো। হ্যাঁ, 17 নম্বর শ্রেণীতে 3টি ভৌত অবস্থার মৌল থাকে। যেমন মানে কি, কঠিনও আছে, তরলও আছে, আবার গ্যাসীয় আছে। এটা তোমাদের পরীক্ষায় পড়েছিল। এবারে কঠিন মৌল কি? আয়োডিন আর অ্যাস্টাটিন হচ্ছে কঠিন এখানটা। তরলটা কোনটা? ব্রোমিনটা শুধুমাত্র তরল। আর গ্যাসীয় কোনটা? ক্লোরিন আর ফ্লোরিন। বলছে এই হ্যালোজেন মৌলগুলোর বৈশিষ্ট্য কি হয়? এরা কি 17 নম্বর শ্রেণীতে অবস্থিত। এদের যোজ্যতা কত? 1। এরা কি তড়িৎ ঋণাত্মক মৌল? এরা জারক পদার্থ। আরো যোগ করতে পারো। 17 নম্বর শ্রেণীতে 3টি ভৌত অবস্থার মৌল থাকে, এটা একটা বৈশিষ্ট্য। হ্যালোজেন মৌলগুলোর মধ্যে অ্যাস্টাটিন তেজস্ক্রিয়, এটাও বৈশিষ্ট্য দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। লিখে ফেলো, এটা লিখে ফেলো। আমাদের শেষ শ্রেণী হচ্ছে কি? 18 নম্বর শ্রেণী। আমাদের শেষ শ্রেণী 18 নম্বর শ্রেণী। এখানে যে মৌলগুলো আছে সব কি? নিষ্ক্রিয় মৌল। এদের কি বলা হয়? নিষ্ক্রিয় মৌল। নিষ্ক্রিয় মৌল, ঠিক আছে। থাকে নিষ্ক্রিয় মৌলগুলো কি কি থাকে? হিলিয়াম। 18 নম্বর শ্রেণীতে কারা থাকে নিষ্ক্রিয় মৌল? হিলিয়াম। হ্যাঁ, লিথিয়াম কি? হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, রেডন, ক্রিপ্টন, তাই তো? হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, রেডন, ক্রিপ্টন হচ্ছে কি? নিষ্ক্রিয় মৌল। এরা সবাই কত নম্বর শ্রেণীতে থাকে? 18 নম্বর শ্রেণীতে থাকে। নিষ্ক্রিয় মৌলগুলো থাকে 18 নম্বর শ্রেণীতে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলছে এদের মধ্যে তেজস্ক্রিয় মৌলগুলোর নিষ্ক্রিয় মৌলগুলোর মধ্যে রেডন হচ্ছে তেজস্ক্রিয়। রেডন হচ্ছে নিষ্ক্রিয় মৌলগুলোর মধ্যে রেডন তেজস্ক্রিয়। রেডন হচ্ছে তেজস্ক্রিয়। নিষ্ক্রিয় মৌলগুলির মধ্যে রেডন তেজস্ক্রিয় মৌলগুলির মধ্যে রেডন হ্যালোজেন মৌলগুলির মধ্যে ভগবান, রেডন নিষ্ক্রিয় মৌলগুলির মধ্যে তেজস্ক্রিয়। এখান থেকে পড়ে কোন শ্রেণীতে সমস্ত মৌল, কোন শ্রেণীর সমস্ত মৌল গ্যাসীয়। বলছে 18 নম্বর শ্রেণীতে যত মৌল আছে সব 18 নম্বর শ্রেণীর সমস্ত মৌল কি? গ্যাসীয়। এরা সকলে এক পরমাণু। দেখো না, হিলিয়াম, নিয়ন কোনো আছে? দুটো পরমাণু আছে এর মধ্যে। হিলিয়াম পরমাণু, হিলিয়াম, নিয়ন, আর্গন এগুলো হচ্ছে সব এক পরমাণু। এদের বাইরে কক্ষে 8টা ইলেকট্রন থাকে, মানে এদের যোজ্যতা কত? 0। এদের যোজ্যতা 0, 8টা করে থাকে। কে কক্ষে শুধুমাত্র 2টো ইলেকট্রন থাকে। আর তারপর যত কক্ষ আছে ম্যাক্সিমাম থাকবে কটা? 8টা। হিলিয়ামের যোজ্যতা হয় 0, হিলিয়ামের যোজ্যতাও 0। এদের বাইরে কক্ষে 8টা থাকে, 8টা ইলেকট্রন থাকে। ব্যতিক্রম কি? হিলিয়াম। দেখতে পারো এখানটা ব্যতিক্রম হিলিয়াম, ঠিক আছে। হিলিয়াম, হিলিয়ামের বাইরে কক্ষে 8টা থাকে না, 2টো থাকে। তুলে ফেলো এটা। 18 নম্বর শ্রেণীর মৌলগুলিকে নিষ্ক্রিয় মৌল বলে কেন? আমাদের এখন ইম্পর্টেন্ট প্রশ্ন, 18 নম্বর শ্রেণীর মৌলগুলিকে নিষ্ক্রিয় মৌল বলে কেন? নিষ্ক্রিয় মৌল বলে কেন? কেন বলেন? লিখবে 18 নম্বর শ্রেণীর, মনে রাখবে তোমরা, 18 নম্বর শ্রেণীর হিলিয়াম বাদে বাকি মৌলগুলির বাইরের কক্ষে কটা ইলেকট্রন থাকে? 8টি ইলেকট্রন থাকে। বলছে এইরকম ইলেকট্রন বিন্যাস কি হয়? সুস্থিত হয়। ইলেকট্রন বিন্যাস কি হয়? এবং এদের যোজ্যতা কত হয়? 0, ঠিক আছে। এই জন্য নিষ্ক্রিয় গ্যাসগুলি নিজেদের মধ্যে বা অন্যান্য মৌলের সঙ্গে রাসায়নিকভাবে যুক্ত হয়ে মৌল যৌগ গঠন করতে পারে না, করে না। কারণ এদের বাইরে কক্ষে কটা ইলেকট্রন আছে? 8টা ইলেকট্রন আছে। যোজ্যতা 0, এদের যোজ্যতা 0। এদের বাইরের কক্ষটি 8টা ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। এদের বাইরের কক্ষে যে ইলেকট্রনটা রয়েছে, বাইরের কক্ষে যে ইলেকট্রনগুলো রয়েছে তারা
পূর্ণ আছে, এদের বাইরের কক্ষটি ইলেকট্রন দ্বারা কি থাকে, পূর্ণ থাকে। বলছে এইরকম ইলেকট্রন বিন্যাসটা কি হয়, সুস্থিত ভাবা হয়। কি হবে হয়, সুস্থিত ভাবা হয়। ঠিক আছে, এই জন্য নিষ্ক্রিয় মৌলগুলো নিজেদের মধ্যে বা অন্য কোনো মৌলের সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করে না। দেখো লাস্ট বারের মতো বলছি তোমাদের, যেটা বললাম কি 18 নম্বর শ্রেণীর হিলিয়াম বাদে সমস্ত মৌলের বাইরের কক্ষে 8টি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, তাই এদের যোজ্যতা শূন্য হয়, এইরকম ইলেকট্রন বিন্যাস খুবই সুস্থিত ভাবা হয়। কি হয়, তাই এরা নিজেদের মধ্যে বা অন্য কোনো মৌলের সঙ্গে রাসায়নিকভাবে যুক্ত হয়ে যৌগ গঠন করতে পারে না। এই জন্য 18 নম্বর শ্রেণীর মৌলগুলিকে নিষ্ক্রিয় মৌল বলা হয়, কারণ এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। এরা কি রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, অর্থাৎ এরা দেখতে পারে এখানটায়, অর্থাৎ এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, কারণ এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, অর্থাৎ এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান, ঠিক আছে, পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান ক্লিয়ার। বলছে পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান বিতর্কমূলক হয়ে থাকে। কি মূলক, বিতর্কমূলক। পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান কোথায় হবে সেটা নিয়ে নানান বিতর্ক রয়েছে। কেন, বলছে হাইড্রোজেনের এমন কিছু ধর্ম রয়েছে যেগুলো 1 নম্বর শ্রেণীর ক্ষার ধাতুর সঙ্গে মিল পাওয়া যাচ্ছে, এবং এমন কিছু ধর্ম রয়েছে হাইড্রোজেনের যেখানে হ্যালোজেন মৌল 17 নম্বর শ্রেণীর হ্যালোজেন মৌলগুলোর সঙ্গে সাদৃশ্য রয়েছে। এই জন্য পর্যায় সারণীতে হাইড্রোজেনকে আমরা 1 নম্বর শ্রেণীতেও রাখতে পারি, আবার 2 নম্বর শ্রেণীতেও রাখতে পারি। কি বলছি বোঝা গেছে? কি বললাম, পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান কি আছে, খুবই বিতর্কমূলক একটা বিষয়। বলছে পর্যায় সারণী, যে আধুনিক পর্যায় সারণী সৃষ্টি করা হয়েছিল, আধুনিক পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান কি বললাম, বিতর্কমূলক অবস্থানে রয়েছে। কারণ হাইড্রোজেনের এমন কিছু ধর্ম আছে যেগুলো 1 নম্বর শ্রেণীর ক্ষার ধাতুর সঙ্গে মিল পাওয়া যায়, ক্ষার ধাতুর সঙ্গে মিল পাওয়া যায়। আর হাইড্রোজেনের আরো এমন কিছু ধর্ম আছে যেগুলো 17 নম্বর শ্রেণীর হ্যালোজেন মৌলগুলোর সঙ্গে মিল পাওয়া যায়। তাই জন্য আমরা হাইড্রোজেনকে 1 নম্বর শ্রেণীতে অথবা 17 নম্বর শ্রেণীতে রাখতে পারি। ঠিক আছে, এই জন্য হাইড্রোজেনকে বলা হয় দুষ্টু মৌল। কি মৌল, দুষ্টু মৌল। ক্লিয়ার হয়েছে? বলছি হাইড্রোজেন এমন একটা মৌল যার কিছু ধর্ম ক্ষার ধাতুর সঙ্গে মিল পাওয়া যায়, আর যার কিছু ধর্ম 17 নম্বর শ্রেণীর হ্যালোজেন মৌলগুলোর সঙ্গে মিল পাওয়া যায়। এর মানে কি দাঁড়ায়, হাইড্রোজেনকে আমি 1 নম্বর শ্রেণীতেও রাখতে পারি, আবার 2 নম্বর শ্রেণীতেও রাখতে পারি, 17 নম্বর শ্রেণীতে রাখতে পারি। এই জন্য হাইড্রোজেনকে বলা হয় দুষ্টু মৌল। ঠিক আছে, আচ্ছা লিখো। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন ধর্ম কার কোন কোন ধাতুর সঙ্গে মিল আছে? হাইড্রোজেন ধর্ম ক্ষার ধাতুর সঙ্গে মিল আছে আর হাইড্রোজেন মৌলের সঙ্গে আছে। তাহলে আমরা এখন করব কি বলতো, ক্ষার ধাতুর সঙ্গে হাইড্রোজেনের কি ধর্মের সাদৃশ্য রয়েছে। কি করবো আমরা এবার দেখবো হাইড্রোজেনের সঙ্গে ক্ষার ধাতুর কোন কোন ধর্মের সাদৃশ্য রয়েছে, আর হাইড্রোজেনের সঙ্গে এবার আমরা করব কি চলো, এই ক্ষার ধাতুর সঙ্গে হাইড্রোজেনের কি ধর্মের সাদৃশ্য রয়েছে বা কোন কোন ধর্মের সাদৃশ্য রয়েছে, এই হ্যালোজেন মৌলের সঙ্গে হাইড্রোজেনের কোন কোন ধর্মের সাদৃশ্য রয়েছে, সেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এগুলো করাচ্ছি, দেখো হাইড্রোজেনকে কোনটা করবো আগে, 1 নম্বর শ্রেণী করিয়া। হাইড্রোজেনকে 1 নম্বর শ্রেণীতে ক্ষার ধাতুগুলোর সঙ্গে রাখার পক্ষে যুক্তি, তাই তো? হাইড্রোজেনকে 1 নম্বর শ্রেণীতে ক্ষার ধাতুগুলির সঙ্গে
রাখার সপক্ষে যুক্তি বা সাদৃশ্য বলতে পারো। হাইড্রোজেনের সঙ্গে ক্ষার ধাতুগুলির সাদৃশ্য কি আছে, বা আমরা হাইড্রোজেনকে 1 নম্বর শ্রেণীতে রাখবো কেন, হাইড্রোজেনকে 1 নম্বর শ্রেণীতে রাখবো কেন তার যুক্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা এখন করছি কি, হাইড্রোজেনকে 1 নম্বর শ্রেণীতে রাখার সপক্ষে যুক্তি বা ক্ষার ধাতুগুলির সঙ্গে রাখার পক্ষে যুক্তি। কি 1 নম্বর কি বললাম, যে ক্ষার ধাতুর বাইরে কক্ষে কটা ইলেকট্রন থাকে বলেছি আমি, একটা ইলেকট্রন, মানে এর যোজ্যতা কত, 1। ঠিক তেমনই হাইড্রোজেনেরও বাইরে কক্ষে কটা ইলেকট্রন থাকে, একটা ইলেকট্রন, ঠিক আছে, একটা ইলেকট্রন থাকে, মানে এরও যোজ্যতা কত, 1। দেখো ক্ষার ধাতুগুলোর মতো 1 নম্বর সাদৃশ্য, ঠিক আছে, যে ক্ষার ধাতুর মতো হাইড্রোজেনের বাইরে কটা ইলেকট্রন থাকে, একটা ইলেকট্রন, উভয়ের যোজ্যতা কত হবে, 1 হবে। ক্ষার ধাতুগুলির মতো হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ করে কি করে, হাইড্রোজেন কটা ইলেকট্রন বাইরে কক্ষে, একটা, সেই ইলেকট্রনটা সে বের করে দিতে পারে, হ্যাঁ H+ হতে পারে, ত্যাগ করে ক্যাটায়ন উৎপন্ন করে, ক্যাটায়ন উৎপন্ন করে বা তড়িৎ ধনাত্মক। ক্ষার ধাতুগুলির মতো হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন উৎপন্ন করে। 3 নম্বর সাদৃশ্য, ক্ষার ধাতুর অক্সাইডগুলির মতো, ক্ষার ধাতুর অক্সাইডগুলির মতো হাইড্রোজেনের অক্সাইডও সুস্থিত হয়। হাইড্রোজেনের অক্সাইড যৌগ ও সুস্থিত প্রকৃতির, বুঝতে পেরেছো? বলছে ক্ষার ধাতুর অক্সাইডগুলির মতো হাইড্রোজেনের অক্সাইড যৌগ সুস্থিত, মানে ক্ষার ধাতু মানে কি, সোডিয়াম, এর অক্সাইড যৌগ মানে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করবে, কি উৎপন্ন হবে, Na2 সোডিয়াম অক্সাইড। এটা কি ক্ষার ধাতুর অক্সাইড, এটা কি ক্ষার ধাতু, কি সোডিয়াম, তার অক্সাইড কি হবে, অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া, O2 বলছে ক্ষার ধাতুর অক্সাইড, মানে ক্ষার ধাতুর সঙ্গে কার বিক্রিয়া, অক্সিজেনের বিক্রিয়া, কি উৎপন্ন হবে, সোডিয়াম অক্সাইড। এটা হচ্ছে ক্ষারীয় অক্সাইড, এটা একটা ক্ষারীয় অক্সাইড। এইটা ছিল তোমাদের। বলছে এই ক্ষারীয় অক্সাইড গুলোর মতো, ক্ষার ধাতুর অক্সাইডগুলি বা ক্ষারীয় অক্সাইড গুলোর মতো হাইড্রোজেনের অক্সাইড, মানে হাইড্রোজেনের সঙ্গে কার বিক্রিয়া হবে, অক্সিজেনের বিক্রিয়া, কি উৎপন্ন হবে, জল। হাইড্রোজেনের অক্সাইড যৌগ কি হয়, সুস্থিত হয়। বলছে ক্ষার ধাতুর যে অক্সাইড গুলো পাই আমরা, মানে ক্ষার ধাতুর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায়, ক্ষার ধাতুর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় যে অক্সাইড গুলো পাই, তারা যেমন সুস্থিত, হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় যে অক্সাইড গুলো পাবো, তারাও সেরকম সুস্থিত হয়। ঠিক আছে, 4 নম্বর লেখো, ক্ষার ধাতুগুলির মতো হাইড্রোজেনেরও নানান ধরনের যৌগ রয়েছে। এইটা হচ্ছে হাইড্রোজেনকে 1 নম্বর শ্রেণীতে ক্ষার ধাতুর সঙ্গে রাখার সপক্ষে যুক্তি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো সব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা পড়বে, এগুলো তোমাদের সব পরীক্ষায় পড়বে। এখন আমরা করলাম কি, হাইড্রোজেনকে 1 নম্বর শ্রেণীতে রাখার সপক্ষে যুক্তি, হাইড্রোজেনকে 1 নম্বর শ্রেণীতে রাখার সপক্ষে যুক্তি, বা হাইড্রোজেনকে ক্ষার ধাতুগুলোর সঙ্গে রাখার সপক্ষে যুক্তি। কি, এটা ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, পরীক্ষায় আসতে পারে এটা, যে ক্ষার ধাতুর মতো হাইড্রোজেনেরও বাইরের কক্ষে কটা ইলেকট্রন থাকে, একটা ইলেকট্রন থাকে। ক্ষার ধাতুগুলোর মতোই হাইড্রোজেনের যোজ্যতা কত, 1। এই দুটো পয়েন্ট করে দিতে পারো, এটা কোনো সমস্যা নেই, ঠিক আছে। বলছে ক্ষার ধাতুগুলোর মতোই হাইড্রোজেন কি করে, তার বাইরের কক্ষে ইলেকট্রন বের করে ক্যাটায়নে পরিণত হয়। ক্লিয়ার, বুঝতে পেরেছো তোমরা কি বললাম? ক্ষার ধাতুগুলোর মতোই হাইড্রোজেন কি করে,
তার বাইরে কক্ষে যে একটা ইলেকট্রন আছে সেটা সে ত্যাগ করে কিসে পরিণত হয়? ক্যাটায়নে পরিণত হয়, H+ হয়, মানে H+ হয়। ক্ষার ধাতু কি করে? একটা ইলেকট্রন বের করে কি হবে? Na+ হবে। ক্ষার ধাতু কি? সোডিয়াম একটা ক্ষার ধাতু, সে একটা ইলেকট্রন বের করে কি হবে? Na+। হাইড্রোজেনও কি করবে? একটা ইলেকট্রন বের করে কি হয়? H+ করতে পারে। বলছে ক্ষার ধাতুর যে অক্সাইড গুলো আছে, ক্ষার ধাতুর অক্সাইড, ক্ষার ধাতুর অক্সাইড মানে অক্সাইড মানে কি? ক্ষার ধাতুর সঙ্গে অক্সিজেনের যে যৌগ, ক্ষার ধাতুর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় যে যৌগ উৎপন্ন হয়, কি বলছি বুঝতে পারছো? বলছে ক্ষার ধাতুর অক্সাইড গুলোর মতো, মানে কি? ক্ষার ধাতুর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় যে যৌগ উৎপন্ন হয় তাকে বলা হচ্ছে ক্ষার ধাতুর অক্সাইড বা ক্ষারীয় অক্সাইড। যেমন সোডিয়াম একটা ক্ষার ধাতু, তার সঙ্গে কার বিক্রিয়া হচ্ছে? কি উৎপন্ন হচ্ছে? সোডিয়াম অক্সাইড, এটা একটা ক্ষারীয় অক্সাইড। বলছে এইগুলো যেমন সুস্থিত, এই ক্ষারীয় অক্সাইড গুলো যেমন সুস্থিত বা স্থায়ী, বুঝতে পেরেছো? হাইড্রোজেনের অক্সাইডও তেমনই স্থায়ী ও সুস্থিত। জল স্থায়ী না? জল স্থায়ী না? জল তো স্থায়ী। আমরা জল কি? হাইড্রোজেন অক্সিজেন বিক্রিয়া কি উৎপন্ন হয়? জল। জল স্থায়ী না? অবশ্যই, অবভিয়াসলি। বলছে ক্ষার ধাতুর মতোই হাইড্রোজেনেরও নানান ধরনের যৌগ সৃষ্টি হয়, করা যায়। ক্ষার ধাতুর যেমন অনেক যৌগ দেখা রয়েছে, ক্ষার ধাতুগুলো কি করে? অনেক বিভিন্ন ধরনের যৌগ সৃষ্টি করতে পারে। ঠিক তেমনি হাইড্রোজেনও নানান ধরনের যৌগ উৎপন্ন করতে পারে বিভিন্ন মৌলের সঙ্গে যুক্ত হয়ে। তোমরা লিখে ভালো এটা। এখন আমরা করব বাচ্চা লোক, এখন আমরা করব কি? হাইড্রোজেনকে 17 নম্বর শ্রেণীর হ্যালোজেন মৌলগুলির সঙ্গে রাখা সপক্ষে যুক্তি। 1 নম্বর যুক্তি কি হতে পারে? ঠিক আছে, কি বলবো? লেখো, হ্যালোজেন মৌলগুলোর মতো হাইড্রোজেনের যোজ্যতা কত হয়? 1 হয়। হ্যালোজেন মৌলগুলোর মতো হাইড্রোজেনের যোজ্যতা কত? 1 হয়। যেমন দেখো, ফ্লোরিন তো কত? পারমাণবিক সংখ্যা কত? তাহলে কে কক্ষে থাকবে কটা? 2টো। এল কক্ষে থাকবে 7টা। তাহলে এর যোজ্যতা কত? এখানটা 8 থেকে লাস্ট কক্ষে কটা আছে? 8 থেকে 7 বিয়োগ করে কত যোজ্যতা? হাইড্রোজেনের বাইরে কক্ষে কটা আছে? 1টা। তাহলে এর যোজ্যতা কত? 1। ঠিক আছে, যোজ্যতা কত? 1। শূন্য। হ্যাঁ বলেছি তো, নিষ্ক্রিয় মূল তো করা রয়েছে, নিষ্ক্রিয় মূল করা নেই? তাহলে সব ভালো করে দেখো, লেখা রয়েছে সব। তাহলে কি পেলাম আমরা? হ্যালোজেন মৌলগুলির মতো হাইড্রোজেনের যোজ্যতা কত হয়? 1 হয়। হাইড্রোজেন যোজ্যতা 1 হয়। 2 নম্বর, হ্যালোজেন মৌলগুলির মতো, হাইড্রোজেন মৌলগুলির মতো কিন্তু কি বাদে? অ্যাস্টাটিন বাদে হাইড্রোজেনও কি? দ্বিপরমাণুক। হ্যালোজেন মৌলগুলো কেমন লিখি আমরা? হ্যালোজেন মৌলের অণু কেমন লিখি? হ্যালোজেন মৌলের অণুগুলোকে কেমন লিখি আমরা? F2Cl2 Br2। ঠিক তেমনই আমরা হাইড্রোজেনে কেমন লিখি? H2। মানে এগুলো দ্বিপরমাণুক, এটাও দ্বিপরমাণুক। ঠিক আছে, বলছি হ্যালোজেন মৌলগুলির মতো হাইড্রোজেনও ধাতুর সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? হ্যালাইড যৌগ। কি বললাম? হ্যালোজেন মৌলগুলির মতো হ্যালোজেন মৌলগুলোর মতো হাইড্রোজেনও ধাতুর সঙ্গে বিক্রিয়া করে হ্যালাইড যৌগ উৎপন্ন করে। যেমন সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করছে কি? ক্লোরিন, মানে একটা হ্যালোজেন। সোডিয়াম ধাতুর সঙ্গে হ্যালোজেন মৌল ক্লোরিন যুক্ত বিক্রিয়া করছে, উৎপন্ন করছে কি? এখানটায় সোডিয়াম ক্লোরাইড। এটা একটা হ্যালাইড যৌগ বলা হয়। কি বলা যৌগ? হ্যালাইড যৌগ। আর সোডিয়ামের সঙ্গে এই ধাতুর সঙ্গে কার বিক্রিয়া? আবার হাইড্রোজেনের বিক্রিয়া, উৎপন্ন হচ্ছে কি? সোডিয়াম হাইড্রাইড। এটাও একটা হ্যালাইড যৌগ। হ্যাঁ ঠিক বলেছো। তো তারপর কি বলছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যালোজেন মৌলগুলি অধাতুর সঙ্গে সমযোজী বন্ধন গঠন করে এবং যৌগ উৎপন্ন করে। হ্যালোজেন মৌলগুলো কি করে? অধাতুর সঙ্গে কার সাথে? হ্যালোজেন মৌলগুলো অধাতুর সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে যৌগ গঠন করে। ঠিক তেমনি হাইড্রোজেনও অধাতুর সঙ্গে বিক্রিয়া করে অধাতুর সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে যৌগ গঠন করে। বুঝতে পেরেছো?